আজ আমরা পড়ব ক্রিস্টাল ফিল্ড থিওরি। আমরা আগে কি পড়েছি? ভ্যালেন্স বন্ড থিওরি পড়েছি। ইন ভ্যালেন্স বন্ড থিওরি আমরা কি দেখেছি? আগের লেকচারে আমরা দেখেছি ভ্যালেন্স বন্ড থিওরি। সেখানে কি মেটাল লিগ্যান্ডস ফর্মস এ কোভ্যালেন্ট বন্ড। মেটাল আর লিগ্যান্ড দুজনে মিলে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে দেখেছি। লিগ্যান্ডস ইজ এ ডোনার অ্যান্ড ইট ডোনেটস ইলেকট্রন টু দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম। লিগ্যান্ডস ডোনার হিসাবে কাজ করে এবং এটা ইলেকট্রন ডোনেট করে কাকে? টু দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম, সেন্ট্রাল মেটাল অ্যাটমকে। অ্যান্ড লিগ্যান্ড শেয়ারস ইটস ইলেকট্রন ফ্রম দি হাইব্রিড অরবিটাল। লিগ্যান্ডস ইলেকট্রনটা শেয়ার করে কোথা থেকে? তার হাইব্রিড অরবিটাল থেকে। আমরা আগের ভিডিওতে এগুলো পড়েছি। মেটাল লিগ্যান্ড, লিগ্যান্ড কী করছে? ইলেকট্রন শেয়ার করছে কার দিকে? মেটালের দিকে। নেক্সট আমরা পড়ব ক্রিস্টাল ফিল্ড থিওরি। হ্যাঁ, চলো পড়ি। দ্য ক্রিস্টাল ফিল্ড থিওরি ইজ নাও মাচ মোর ওয়াইডলি অ্যাকসেপ্টেড দ্যান দি ভ্যালেন্স বন্ড থিওরি বিকজ দেয়ার আর মোর লিমিটেশনস ইন ভ্যালেন্স বন্ড থিওরি। আমরা ভ্যালেন্স বন্ড থিওরি পড়ার সময় কি দেখেছি? সেখানে অনেক লিমিটেশন রয়েছে। সো সেই কারণের জন্যই ক্রিস্টাল ফিল্ড থিওরি কী হয়েছে? অনেকটা বেশি অ্যাকসেপ্টেড হয়েছে দ্যান দ্য ভ্যালেন্স বন্ড থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরির থেকেও। কারণ এই ভ্যালেন্স বন্ড থিওরিতে রয়েছে অনেক লিমিটেশান। CFT assumed that the attraction between the central metal and the ligands in a complex is purely electrostatic. আমরা কোনো একটা কমপ্লেক্সের ক্ষেত্রে কি দেখতে পাই? মেটাল থাকে আর লিগ্যান্ড থাকে। এবার সিএফটি কি করেছে? অ্যাজিউম করে নিয়েছে যে কোনো কমপ্লেক্সের ক্ষেত্রে সেন্ট্রাল মেটাল আর লিগ্যান্ড যে অ্যাট্রাকশান কাজ করে, সেন্ট্রাল মেটাল আর লিগ্যান্ডসের মধ্যে যে অ্যাট্রাকশানটা কাজ করে সেটা কি? পিওরলি ইলেকট্রোস্ট্যাটিক। এটা সিএফটি বলে, মানে সিএফটি প্রমাণ করে যে দ্য অ্যাট্রাকশান বিটুইন দ্য সেন্ট্রাল মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ডস ইন এ কমপ্লেক্স ইজ purely electrostatic. The transition metal which forms the central atom in the complex is regarded as a positive ion. তার মানে কি? ট্রানজিশান মেটাল সেন্ট্রাল অ্যাটমটা, মানে ট্রানজিশান মেটালের ক্ষেত্রে যে সেন্ট্রাল অ্যাটমটা থাকে কমপ্লেক্সের ভেতর, ইজ রিগার্ডেড অ্যাজ এ পজিটিভ আয়ন। সেটা কি হয়? পজিটিভ আয়ন হিসাবে ধরে নেওয়া হয়। অফ চার্জ ইকুয়াল টু দ্য অক্সিডেশন স্টেট। ওই সেন্ট্রাল অ্যাটমের যে অক্সিডেশন স্টেট সেই ইকুয়াল চার্জ হিসেবে ধরে নেওয়া হয়। দিস ইজ সারাউন্ডেড বাই নেগেটিভ লিগ্যান্ডস অর নিউট্রাল মলিকিউলস। এটা চারিদিকে নেগেটিভ লিগ্যান্ডস অর নিউট্রাল মলিকিউল দিয়ে ঘিরে থাকে। হুইচ হ্যাভ লোন পেয়ার অফ ইলেকট্রনস। তার মানে এখানে দেখো, ধরো এটা মেটাল, সেন্ট্রাল মেটাল অ্যাটম অ্যান্ড এগুলো লিগ্যান্ড। অ্যাকর্ডিং টু সিএফটি আমরা এই সেন্ট্রাল মেটাল অ্যাটমটাকে পজিটিভ হিসাবে ধরে নিচ্ছি অ্যান্ড লিগ্যান্ডগুলোকে আমরা কি করছি? লিগ্যান্ডও হতে পারে, আবার যদি নিউট্রাল মলিকিউল থাকে সেগুলোও হতে পারে, সেগুলোকে আমরা নেগেটিভ হিসেবে ধরে নিচ্ছি। এবার এই মেটালটাকে যে আমরা পজিটিভ হিসেবে ধরে নিচ্ছি, এটা পজিটিভ কত? 2 পজিটিভ না 3 পজিটিভ না 1 পজিটিভ? সেই পজিটিভসটা কী করে বুঝবো? যে আমরা এখানে যে মেটালটা নেবো সেই মেটালের অক্সিডেশন স্টেট যা হবে এখানে ঠিক সেই তত পজিটিভ চার্জই হবে। If the ligand is a neutral molecule, the negative end of the dipole in the molecule is directed towards the metal ion. যদি লিগ্যান্ড একটা নিউট্রাল মলিকিউল হয় তাহলে ডাইপোলের নেগেটিভ প্রান্তটি মেটাল আয়নের দিকে ডিরেক্টেড থাকে। অ্যাজাম্পশন অফ সিএফটি। সিএফটির অ্যাজাম্পশন, লিগ্যান্ডস আর ট্রিটেড অ্যাজ পয়েন্ট চার্জ। লিগ্যান্ডসগুলোকে কীভাবে ট্রিট করা হয়? পয়েন্ট চার্জ হিসেবে বা বিন্দু ভর হিসেবে। দেয়ার ইজ নো ইন্টারাকশান বিটুইন মেটাল অরবিটালস অ্যান্ড লিগ্যান্ড অরবিটালস। এখানে মেটাল অরবিটালস এবং লিগ্যান্ড অরবিটালসের মধ্যে কোনো রকম কোনো ইন্টারাকশান হয় না। এটা কি? সিএফটির অ্যাজাম্পশান। এবার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং পড়বো আমরা। কি পড়বো? ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। দেখো, ডিজেনারেট ডি অরবিটালস। এই ডিজেনারেট ডি অরবিটালস কাকে বলা হয়? অল দি ডি অরবিটালস হ্যাভ দ্য সেম এনার্জি, মানে যেখানে সমস্ত ডি অরবিটালসগুলোর এনার্জি সেম তাদেরকে বলা হয় ডিজেনারেট ডি অরবিটালস। এবার এখানে কি কি দেখো? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স,
ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। এই 5টা ডি অরবিটাল রয়েছে এবং প্রত্যেকটা ডি অরবিটালের এনার্জি কি সেম, সো দে আর কল্ড ডিজেনারেট ডি অরবিটালস। এবার দেখো ডি এক্স ওয়াই কী করে, এ দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড দিস ইজ দ্য এক্স ওয়াই প্লেন, দিস ইজ এক্স ওয়াই প্লেন, দিস ইজ এক্স ওয়াই প্লেন, দিস ইজ এক্স ওয়াই প্লেন। এবং কি হচ্ছে এখানে লোবসগুলো দেখো অ্যালং দ্য প্লেন থাকছে অ্যান্ড বিটুইন দ্য অ্যাক্সিস থাকছে। অ্যান্ড যদি আমরা ওয়াই জেডের ক্ষেত্রে করি তাহলে ডি ওয়াই জেডের ক্ষেত্রে দেখো দিস ইজ ওয়াই জেড প্লেন অ্যান্ড দিস ইজ ওয়াই জেড প্লেন, দিস ইজ ও ওয়াই জেড প্লেন। অ্যান্ড সো এখানেও লোবসগুলো কীভাবে রয়েছে, বিটুইন দ্য অ্যাক্সিস অ্যান্ড অ্যালং দ্য প্লেন। হেয়ার উই গেট জেড অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ এক্স অ্যাক্সিস and this is along the plane and between the axis. So দেখো এখানেও লেখা আছে here the lobes are present between the axis and along the plane. It is named as T2G orbitals for octahedral compounds. octahedral compounds এর ক্ষেত্রে আমরা কি বলি, এটাকে T2G orbitals বলি। And next dx square y square orbitals. This is x axis, this is y axis, and here we can see that the lobes are present along the axis. লক্ষ্য করো ভালো করে, এই লোবসগুলো অ্যাক্সিসের অ্যালংয়ে প্রেজেন্ট আছে। and this is z square. So here the lobes are present along the axis and it is named as EG orbitals for octahedral compound. octahedral compound-এর ক্ষেত্রে এগুলোকে কি বলা হয়, ইজি অরবিটালস। এবার আমরা জেনে নেব নন ডিজেনারেট অরবিটালসের সম্পর্কে। আগে আমরা পড়েছি ডিজেনারেট অরবিটালস অ্যান্ড দিস ইজ নন ডিজেনারেট অরবিটালস। দ্য এনার্জি অফ অল ডি অরবিটালস আর নট সেম। আমরা কি পড়েছিলাম, ডিজেনারেট অরবিটালসের ক্ষেত্রে দ্য এনার্জি অফ অল ডি অরবিটালস আর সেম, মানে এনার্জি সমস্ত ডি অরবিটালসের এনার্জি কী ছিল, সেম ছিল। বাট নন ডিজেনারেট অরবিটালসের ক্ষেত্রে এখানে কি দেখতে পাচ্ছি, দ্য এনার্জি অফ অল ডি অরবিটালস আর নট সেম, সমস্ত ডি অরবিটালসের এনার্জি কিন্তু সেম নয়। চলো এবার আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের সম্বন্ধে জেনে নিই। লাইগ্যান্ডস অ্যাপ্রোচেস আর অ্যালং দ্য অ্যাক্সিস ফর অক্টাহেড্রাল কমপ্লেক্সেস। অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়, লাইগ্যান্ডসকে অ্যালং দ্য অ্যাক্সিস আছে এইভাবে ধরে নেওয়া হয়। সো হেয়ার রিপালশন ইজ ম্যাক্সিমাম অ্যান্ড হাই এনার্জি অ্যান্ড ইজি। চলো এখানে আমরা নন ডিজেনারেট ডি অরবিটালস নিয়েছি, এটা দুটো ভাগে স্প্লিট করেছে। হ্যাঁ, এখানে রয়েছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার, অ্যান্ড এখানে তিনটে ভাগে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড অ্যান্ড ডি জেড এক্স। Here maximum repulsion occur, so high energy, and this is called Eg, and here minimum repulsion occur, low energy, and this is called T2G for octahedral compounds. And the total energy difference is called CFAC. CFAC full from কি, crystal field splitting energy or crystal field stabilization energy. octahedral compound-এর ক্ষেত্রে একে ডেল্টা ও দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, ডেল্টা ও দ্বারা চিহ্নিত করা হয়। এবার দেখো এখানে ইজি এর ক্ষেত্রে এখানে টোটাল 5টা ডিজেনারেট অরবিটাল রয়েছে, তার মধ্যে এখানে দুটো এসেছে আর বাকি তিনটে অরবিটালসের কি হচ্ছে, এনার্জি ইনক্রিজ করছে, সো 3/5 ডেল্টা ও। অ্যান্ড এক্ষেত্রে কি হচ্ছে, 5টার মধ্যে 3টে স্প্লিট হয়েছে, বাকি দুটো অরবিটালসের এনার্জি কি হচ্ছে, ডিক্রিজ করছে। সো হেয়ার ডিক্রিজ, এনার্জি ডিক্রিজের জন্য মাইনাস সাইন, অ্যান্ড দুটো অরবিটালসের এনার্জি ডিক্রিজ করছে, সো 2/5 ডেল্টা ও। এখানে অক্টাহেড্রাল কম্পাউন্ড নিয়ে আমরা আলোচনা করছি, তাই এখানে এটাকে ডেল্টা ও ধরছি। ঠিক আছে, সিএফএসির ফুল ফর্মটা কি বলো তো, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি অর ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। নেক্সট আমরা পড়ব টেট্রাহেড্রাল কম্পাউন্ডসের সম্পর্কে। টেট্রাহেড্রাল কম্পাউন্ডস, ligands approaches are along the plane and between the axis for tetrahedral compound.
টেট্রাহেড্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, লিগ্যান্ডস হচ্ছে যে লিগ্যান্ডস এগুলো কেমন থাকছে, অ্যালং দ্য প্লেন অ্যান্ড বিটুইন দ্য অ্যাক্সিস, প্লেনে থাকছে অ্যাক্সিসে থাকছে না, অ্যান্ড হেয়ার রিপালশন ইজ মিনিমাম অ্যান্ড লো এনার্জি। এক্ষেত্রে অক্টাহেড্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে T2 হিসেবে ডিনোট করছি, কিন্তু আমরা এটাকেই আমরা টেট্রাহেড্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে T2 হিসেবে ডিনোট করছি, কিন্তু আমরা অক্টাহেড্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে এটাকেই ডিনোট করেছিলাম T2G হিসাবে। দেখো নন ডিজেনারেট ডি অরবিটালস দুটো ভাগে স্প্লিট হয়েছে। হ্যাঁ, এখানে কি হচ্ছে লো এনার্জি অ্যান্ড এখানে হচ্ছে হাই এনার্জি। এবার লো এনার্জিটাকে T2 দ্বারা অ্যান্ড হাই এনার্জিটাকে E দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখানে CFAC ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি টেট্রাহেড্রাল কম্পাউন্ড বলে ডেল্টা টি দ্বারা ডিনোট করেছি। এবার এখানে 5টার মধ্যে 3টে স্প্লিট হয়েছে, বাকি দুটোর এনার্জি ইনক্রিজ করছে, সো 2/5 ডেল্টা টি। অ্যান্ড এখানে 5টার মধ্যে 2টো রয়েছে, বাকি 3টের এনার্জি ডিক্রিজ করছে, সো -3/5 ডেল্টা টি। টেট্রাহেড্রাল কম্পাউন্ড বলে আমরা এখানে এটাকে ই দ্বারা ডিনোট করেছি, আর অক্টাহেড্রালের ক্ষেত্রে আমরা ডিনোট করেছিলাম ইজি দ্বারা, আর এখানে আমরা কি করেছি T2 দ্বারা ডিনোট করেছি, কিন্তু অক্টাহেড্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি দ্বারা চিহ্নিত করেছিলাম T2G দ্বারা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।